সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর আরিবা জাহাঙ্গীর। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আইবিএস ও আইবিডি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। ধন্যবাদ। চলে যাব বিস্তারিত আলোচনায়। আমরা যেটি বললাম যে আলোচনা করব আজকে আইবিএস ও আইবিডি নিয়ে, তাহলে স্যার দুটো কি জিনিস সে সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছি। জি, এটা হলো চিকিৎসা বিজ্ঞানের পরিপাকতন্ত্রের দুটা গুরুত্বপূর্ণ রোগের নাম। আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আর আইবিডি ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ। আসলে নামটা খুব কাছাকাছি এবং এখানে খুব কনফিউশন হওয়ার কথাই রোগীদের মধ্যে তো অবশ্যই। ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এটা আমরা প্রায় আমাদের অনেক রোগীগণ জানেন এবং সাধারণ লোকও হয়তো জানেন। আর আইবিডি শব্দটার সাথে হয়তো সবাই অত পরিচিত না, চিকিৎসক ছাড়া আর কি। তো আইবিএস হচ্ছে একটা ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ শরীরের পরিপাকতন্ত্রের অভ্যন্তরে কোনো রকম ক্ষত বা কোনো রকমের প্রদাহ বা কোনো রকমের আলসার এগুলো নাই, কিন্তু রোগীর কতগুলো লক্ষণ বা উপসর্গের সমষ্টি আছে। সেই লক্ষণগুলো কি? সেই লক্ষণগুলো হচ্ছে যে পেটে ব্যথা থাকবে, সেই ব্যথাটা একটা সম্পর্ক থাকবে মল ত্যাগের সাথে, অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে, আবার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। আরেকটা হচ্ছে যে মল ত্যাগের সাথে এটার সিমটম কমাবার একটা সম্পর্ক আছে, অর্থাৎ একটা মানুষের ইচ্ছা জাগে যে আমি বাথরুমে যাব, আমার একটু অস্বস্তি হচ্ছে, বাথরুম করার পরে হয়তো ওনার মানে ওই উপসর্গটা একটু কমে। এবং এটাকে ডাক্তারি ভাষায় একটা সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা হচ্ছে রোম 4 ক্রাইটেরিয়া। এটা একটা ফাউন্ডেশন, এটা এই আইবিএসকে মানে চিকিৎসার স্বার্থে ডিফাইন করার জন্য, সংজ্ঞায়িত করার জন্য ক্রাইটেরিয়া আছে, যে কথাগুলো আমি বললাম এটা ইনক্লুড করে। আর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা অন্ত্রের দীর্ঘস্থায়ী যে প্রদাহ, সেটাতে হচ্ছে এখানে প্রদাহ থাকে অথবা আলসার থাকে অথবা তার থেকে কিছু জটিলতা সৃষ্টি হয়, সেগুলো থাকে। ইরিটেবল বাউল সিনড্রোমের মধ্যে ব্যথা সাথে মলত্যাগের সংখ্যা এবং মলটার কঠিন হবে না পাতলা হবে এটার একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যেখানে দুইটা রোগ, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ, সেইখানে যেটা হচ্ছে যে পায়খানার সাথে রক্ত যায়, দৃশ্যমান রক্ত যায়, রোগীর পেটে ব্যথা থাকে, রোগীর ডায়রিয়া থাকে, রোগী ওজন কমে যেতে পারে, রোগীর কিন্তু রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। সুতরাং এটা একটা সিরিয়াস কন্ডিশন। অর্থাৎ আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমটা হচ্ছে রোগীর জন্য মনে হবে অনেক সমস্যা, উনি দীর্ঘদিন হয়তো মনে করছে সাফার করছেন, ওনার রোগ ভালো হচ্ছে না। আর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হচ্ছে রিয়েলি রোগ আছে, ভিতরে ক্ষত আছে, সেটা থেকে তার দিন দিন বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে ডাক্তারের জন্য এবং রোগীর জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ যে এই রোগীকে ম্যানেজ করা। চিকিৎসক হিসাবে অবশ্যই দুটাকে পার্থক্য করতে হবে এবং রোগীদেরও কিছু সাধারণ ধারণা থাকতে হবে। অর্থাৎ যদি কারোর রক্ত স্বল্পতা থাকে, পায়খানার সাথে রক্ত যায়, ওজন কমে যায়, যদি গায়ে জ্বর থাকে, দুর্বল হয়ে পড়েন, তাহলে ধরে নিতে হবে যে এটা ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস বলে মামুলি রোগ হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, বরং ডাক্তারের কাছে যেয়ে দুইটাকে পার্থক্য করতে হবে। সুন্দর একটি নতুন তথ্য জানলাম যে আইবিএস আসলে শুধু পাকস্থলীর সমস্যা না, তার সাথে মানসিক কিছু সমস্যাও জড়িত আছে। স্যার, সেক্ষেত্রে তাহলে আইবিএস এবং আইবিডি পাশাপাশি যাচ্ছি আমরা, যে এর লক্ষণ বললেন, যে তাহলে কারণ কি হতে পারে? আমাদের আইবিএস কেন হয়? ব্রেইন গাট একটা এক্সিস, অর্থাৎ মস্তিষ্কের সাথে আমাদের অন্ত্রের একটা যে যোগাযোগ অথবা সিগন্যালিং, সেটাতে কোনোভাবে ব্যাহত হয়। যেমন ধরেন, কেউ পেইন খুব ভালোভাবে সহ্য করতে পারে, কেউ হয়তো সহ্য করতে পারে না, তাহলে তার সেন্সিটিভিটি সবার মানে সমান না, সংবেদনশীলতা বেশি থাকে। আরেকটা হচ্ছে যে খাদ্য নালীর বা অন্ত্রের যে মুভমেন্ট বা মোটিলিটি, এটার একটু ডিস্টারবেন্স থাকে আইবিএসে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে হয়তো
অথবা বেশি স্পাজম হতে পারে, মানে বেশি সংকুচিত প্রসারিত হয়, সেই জন্য হতে পারে। আর মানে ফ্যামিলিয়াল আর্থসামাজিক কিছু সমস্যার সাথে এই আইবিএসের যে লক্ষণগুলো প্রকাশিত এটা সম্পর্ক আছে। যেমন যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, অথবা ওনার চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, অথবা পারিবারিক যদি দ্বন্দ্ব কলহ থাকে, অথবা মানসিকভাবে যদি উনি উদ্বিগ্ন থাকেন অথবা যদি বিষণ্ণ থাকেন, তাহলে কিন্তু আইবিএসের সিমটমগুলো বেশি বেশি প্রকাশিত হয়। এবং এখানে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে আইবিএসের রোগী কখনো কিন্তু ওজনও কমে না, রক্ত যায় না, রক্ত কমেও যায় না। হ্যাঁ, সুতরাং এটা একসময় কিন্তু ভালো হয়ে যায়, এবং এটা ফিমেলদের, মহিলাদের বেশি হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা সাধারণত ইয়াংদের বেশি হয়, অর্থাৎ 15 বছর থেকে শুরু হয় এবং 40, 45 বা 50 বছরের মধ্যে কিন্তু এটা আপনি মানে এই সিমটমগুলো থাকে না। সুতরাং কেউ যদি চিকিৎসা নাও করে আইবিএসের, তাহলে কিন্তু খুব বেশি জটিল হয় না, এবং এখানে কিন্তু এটা কোনো মানে প্রাণঘাতী কোনো ডিজিজ না আর কি। পক্ষান্তরে আইবিডি কিন্তু প্রাণঘাতী ডিজিজ, চিকিৎসা না করলে জটিলতা হবে। বলা যাচ্ছে যে মেডিকেলি ইম্পর্টেন্ট ডক্টরের কাছে আইবিএসটা বেশি ইম্পর্টেন্ট লাগবে নাকি আইবিডিটা? আইবিডি, অবশ্যই আইবিডিটা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে হবে? আইবিএসটা আসলে হচ্ছে কি, আমরা রোগীর সিমটম শুনবো, তারপর কিছু পরীক্ষা করব, আসলেই তার কোনো ক্ষত বা প্রদাহ অথবা কোনো সিরিয়াস কোনো রোগ আছে কিনা। যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেরকম কিছু পাওয়া যায়নি এবং তার লক্ষণের সাথে যদি বিশ্লেষণ করা হয়, তখন আমরা আইবিএস হিসাবে তাকে ডিক্লেয়ার করি। কিন্তু যদি বিশেষ করে কোলোনোস্কোপি যদি করা হয় এবং সেখানে যদি কোনো প্রদাহ ক্ষত পাওয়া যায় এবং সেটা যদি ক্রোনস অথবা আলসারেটিভ কোলাইটিসের যে চিত্র আমরা জানি প্যাথোলজিতে, সেটার সাথে যদি মিলে যায়, তখন আমরা এটাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এবং সেটাকে আবার আমরা ক্লাসিফাই করি যে এটা আলসারেটিভ কোলাইটিস না ক্রোনস ডিজিজ। এটা দুইটা ভ্যারাইটি আছে। আলসারেটিভ কোলাইটিস সাধারণত আলসার থাকে এবং এখান থেকে ক্রমাগত রক্তপাত হয় এবং ডায়রিয়া থাকে। আর হচ্ছে ক্রোনস ডিজিজ হচ্ছে এখানে রক্ত যাবে এবং একসময় কিন্তু এই মানে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রের যে ওয়ালটা থাকে সেটা ভেদ করে একটার সাথে আরেকটা লেগে যেতে থাকে, তখন কিন্তু ফিস্চুলা হইতে পারে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে আইবিএসে কিন্তু পরিপাকতন্ত্রের বাইরে কোনো রোগের সাথে সম্পর্কিত নয়, কিন্তু আইবিডি, হ্যাঁ, বিশেষ করে ক্রোনস ডিজিজ, এটা কিন্তু পরিপাকতন্ত্রের তো রোগ, তার সাথে পরিপাকতন্ত্রের বাইরের কিছু অঙ্গের সাথে মানে কিছু সাইন বা সিমটমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন চোখে লাল হয়ে যাওয়া, অ্যালার্জির মতো থাকা, আপনার গিরাতে ব্যথা করা, অথবা হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া, এরকম জিনিসগুলো থাকে। দীর্ঘদিন ধরে যদি আইবিএস এবং আইবিডি দুটো যে কোনো একটি রোগী যদি একজন রোগী ভুগে থাকেন আর চিকিৎসা না করা, তাহলে সেই ক্ষেত্রে তার কি জটিলতা দেখা দিতে পারে? আইবিএসে কোনো জটিলতা হবে না। এক সময় হয়তো রোগী নিজেই বলবে যে একসময় আমার এই সমস্যাগুলো ছিল, এখন আর আমি এটা ফিল করি না। এটা একটা জিনিস, চিকিৎসা না করলেও তেমন কিছু আসে যায় না। শুধু তার মানে খাবার, জীবনযাপন প্রণালী এগুলো মেনটেন করবেন এবং উনি রিল্যাক্স থাকবেন এবং আশ্বস্ত থাকবেন যে এটা কোনো জটিল রোগ না, এক। আর যদি আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস, এই দুটার যে কোনো একটা ডায়াগনোসিস হয়, তাহলে অবশ্যই নিয়মিতভাবে ডাক্তারের কাছে আসতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় যে ড্রাগ আছে সেটা নেবেন এবং কিছু উপদেশ মেনে চলবেন। এই যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একসময় মনে করা হতো ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস এটা মনে হয় হাই সোসাইটি ডিজিজ, অর্থাৎ পাশ্চাত্যের দেশে। হ্যাঁ, কিন্তু এখন এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে, এবং আমাদের দেশে এবং এই মানে উপমহাদেশে এবং এশিয়া বা আফ্রিকান, ল্যাটিন আমেরিকাতেও এগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আইবিএস এবং আইবিডি সম্পর্কে। আসলে আমাদের যে সাধারণ মানুষের যে ধারণাগুলো এই ধরনের আলোচনার মাধ্যমে বৃদ্ধি পায় যে আসলে কোন ধরনের চিকিৎসা নিবে বা কিভাবে আসবে, কোন ডক্টরের কাছে যাবে। ধন্যবাদ স্যার সময় দিয়ে স্টুডিওতে এসে আমাদের সাথে এই ধরনের আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকবৃন্দকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদের ধন্যবাদ পুরোটি সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী পর্বে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।